সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। ক্লাস 10-এর নতুন বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ উত্তর নিয়ে এই ভিডিওটি। তাই প্রিয় বন্ধুরা তোমরা এই ভিডিওটির কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি দেখা শেষে তোমাদের উপকারে আসলে অবশ্যই একটি লাইক করো এবং নতুন হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখনই সাবস্ক্রাইব করো মনোদাস টিউটোরিয়াল চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা ক্লাস 10-এর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কের নতুন যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির সমাধান দেখে নেওয়া যাক। প্রথমে এক দাগে প্রশ্ন রয়েছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1-এ প্রশ্ন রয়েছে, তপনের লেখা যে গল্পটি সুরতা পত্রিকায় ছাপা হয়েছিল সঠিক উত্তরটি হবে প্রথম দিন। 1.2-এ প্রশ্ন রয়েছে, পাঠ্য অশোকী একজন কবিতাটির অনুবাদক। পাঠ্য অশোকী একজন কবিতাটির অনুবাদক হচ্ছে নরুন ভট্টাচার্য। 1.3-এ প্রশ্ন রয়েছে, আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা যে কাব্যগ্রন্থে রয়েছে সঠিক উত্তরটি হবে পত্রপুট। 1.4-এ প্রশ্ন রয়েছে, বাবু কুইল ডাইভার্স কথাটি বলতেন লর্ড কার্জন। 1.5-এ প্রশ্ন রয়েছে, যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয় সঠিক উত্তরটি হবে দিন ও রাত্রি। এরপরে 2 দাগে প্রশ্ন রয়েছে, কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। 2.1-এ প্রশ্ন রয়েছে, কোন কথাটি শুনে তপনের চোখ মারবেল হয়ে গিয়েছিল। উত্তরটি এভাবে লিখবে, লেখকরা ভিন্ন জগতের প্রাণী। এটি ছিল তপনের ধারণা, কিন্তু তার নতুন মেসমশাই একজন লেখক শুনে বিস্ময়ে তপনের চোখ মারবেল হয়ে গেল। 2.2-এ প্রশ্ন রয়েছে, অশোকী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। সঠিক উত্তরটি হবে পাবলো নেরুদা রচিত অশোকী একজন কবিতাটি এক্সট্রা ভাগাড়িয়া কাব্যগ্রন্থের অন্তর্গত। এরপরে 2.3-এ প্রশ্ন রয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিক ছেলেবেলায় কার লেখা জ্যামিতি পড়েছিলেন বলে জানিয়েছেন। এই প্রশ্নটি অ্যাকচুয়ালি মডেল অ্যাক্টাসে ভুল করা হয়েছে, কারণ হারিয়ে যাওয়া কালিকলমে প্রবন্ধে প্রাবন্ধিক কার লেখা পড়েছে এটি নেই, এটি বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। তাহলে সঠিক উত্তরটি এভাবে হবে, প্রাবন্ধিক ছেলেবেলায় ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়েছিলেন বলে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে জানিয়েছেন। অর্থাৎ প্রশ্নটি ভুল করা হয়েছে, তোমরা সঠিক উত্তরটি লিখে দেবে। 2.4-এ প্রশ্ন রয়েছে, আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কীভাবে ঘোষিত হয়েছিল। উত্তরটি এভাবে লিখবে, রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত আফ্রিকা নামাঙ্কিত কবিতায় অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষণা করেছিল। 2.5-এ প্রশ্ন রয়েছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাদ বলতে কী নির্দেশ করেছেন। উত্তরটি এভাবে লিখবে, হিংসার উন্মত্ততা সাধারণ মানুষের বেঁচে থাকাকে দুঃসহ করে তুলেছে। পাহাড়ি পথকে বরফ যেমন দুর্গম করে তোলে, তেমনি এই হিংসা সভ্যতার গতিপথকে দুর্বল করে তোলে। এরপরে 3 দাগের প্রশ্ন রয়েছে, 3.1-এ প্রশ্ন রয়েছে, ওর হবে বক্তা কে, কেন তার এমন মনে হয়েছে। উত্তর অংশে প্রথমে হেডিং করবে উৎস। আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প থেকে প্রশ্নে প্রদত্ত অংশটি গৃহীত। তারপরে একটা বক্স করে বা স্টার চিহ্ন দিয়ে হেডিং করবে বক্তা। উদ্ধৃত অংশটির বক্তা হচ্ছে তপন নামক এক কিশোর। এরপর হেডিং করবে কারণ। তপনের লেখা গল্প শুনে বাড়ির অন্য সকলে হাসাহাসি করলেও ছোট মেশো তা করেনি। লেখক হিসেবে পরিচিত ছোট মেশো তপনের গল্পের মধ্যে কিছু বিশেষত্ব খুঁজে পান। তিনি সবাইকে বলেন যে অভিজ্ঞতার অনুপাতে তপনের লেখার হাত ভালোই, আবার তার দেখবার চোখ আছে বলেই গল্পের বিষয়েও আছে অভিনবত্ব। তার বয়সের ছেলেমেয়েরা যখন খুন জখম অথবা অনাহারে মৃত্যু নিয়ে ভাবে তখন সে তার ব্যক্তিগত অনুভূতিকে গল্পের বিষয় হিসেবে নির্বাচন করেছে। বিষয়টি খুব পছন্দ হয়েছে বলেই ছোট মেশো এই কথাটি বলেছেন। এরপরে 3.2-এ প্রশ্ন রয়েছে, অশোকী একজন কবিতায় কার মাথার উপর বছরগুলো কেন পরপর পাথরের মতো নেমে এসেছিল। উত্তর অংশে লিখবে, পাবলো নেরুদার অশোকী একজন কবিতায় যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীর ভয়ঙ্কর চেহারা তুলে ধরেছেন। এই কবিতায় তিনি আমিরূপের কাহিনী বলেছেন। তিনি হলেন স্বয়ং কথক কবি। তারই প্রতীক্ষায় দীর্ঘদিন কাল কাটিয়েছেন তার প্রেয়সী। সুতরাং সময়ের ব্যবধানে দেখা যায় সব কিছু বদলে যায়। এরপর একটির পর একটি বছর পার হয়ে যায়, তবু কবি ফিরতে পারেন না তার প্রেয়সীর কাছে। দুঃখ বেদনার দিনগুলি কী রূপ ভয়ঙ্কর রূপ নেয় তা লিখতে গিয়ে কবি পাথরের মতো এবং পরপর পাথরের মতো বাক্যাংশ ব্যবহার করেছেন। এরপরে 3.3-এ প্রশ্ন রয়েছে, আমরা ভিখারি 12 মাস, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায়
কবির এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। উত্তর অংশে প্রথমে হেডিং করবে উৎস, শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে প্রশ্নে প্রদত্ত অংশটি গৃহীত। তারপর হেডিং করবে কারণ। আমরা ভিখারি 12 মাস বলতে কবি মানুষের মানসিক দৈন্যের কথা বলেছেন। কবির মতে নানা প্রতিকূলতা ও যুগ যন্ত্রণা ক্ষত নিয়ে মানুষ বেঁচে আছে, সে পথহারা, তার মানসিক দৃঢ়তা শিথিল হয়ে পড়েছে। তার প্রকৃত ইতিহাসের সঠিক প্রতিফলন হয়নি জেনেও বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন। এভাবে আপাত দুর্বল ও ভীরু সাধারণ মানুষের অবহেলিত মানুষদের কথা বলতে গিয়ে কবি এমন মন্তব্য করেছেন। এরপরে 3.4 প্রশ্ন রয়েছে, উদ্ভ্রান্ত আদিম যুগের কথা আফ্রিকা কবিতায় কিভাবে উল্লেখিত। উত্তর অংশে লিখবে প্রশ্নে প্রদত্ত অংশটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা থেকে গৃহীত। এরপর অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে আলোচ্য প্রসঙ্গে কবি আফ্রিকা মহাদেশের সৃষ্টির ইতিহাস ব্যক্ত করেছেন। সেই আলোচনাকালে তিনি আদিম যুগকে উদ্ভ্রান্ত বিবেচনে বিশেষিত করেছেন। এর কারণ সৃষ্টির প্রাক মুহূর্তে জগতের সমস্ত উপাদান ও উপকরণ ধীরে ধীরে দানা বাঁধছিল, কোনো কিছুই পূর্ণতা পায়নি। পৃথিবীর সেই বিষম অবস্থায় ছবি দেখে এটা মনে হওয়া স্বাভাবিক যে সব কিছুই এলোমেলো খাপছাড়া অবস্থায় পড়ে রয়েছে। আদিম যুগের প্রকৃতির অবস্থার কারণে যুগটিকে কবি উদ্ভ্রান্ত বলেছেন। এরপর 3.5 প্রশ্ন রয়েছে, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস, সেই অফিসের চিত্র লেখক কীভাবে উপস্থাপিত করেছেন। উত্তর অংশে লিখবে শ্রীপান্তে লেখা হারিয়ে যাওয়া কালি কলম রচনাংশে প্রশ্নে প্রদত্ত অংশটি গৃহীত, অর্থাৎ এটি উৎস অংশ হিসেবে তোমাকে লিখতে হবে। এরপর হেডিং করবে অফিসের চিত্র। লেখক যেখানে কাজ করেন সেটি লেখালেখির অফিস। শ্রীপান্তের ভাষায় এটি হলো লেখকের কারখানা। সবাই লেখালেখির সঙ্গে যুক্ত, কিন্তু লেখক ছাড়া অন্য কারো হাতে কলমের দেখা মেলে না। সকলের সামনে কাছে একটা করে স্ক্রিন বা পর্দা, নিচে টাইপরাইটারের মতো কিবোর্ড, বোর্ডের প্রতিটি বোতামে একটি করে হরফ আছে। লেখকরা তা দিয়ে অনবরত লিখে চলেছেন, মাঝে মাঝে পর্দায় চোখ ফিরিয়ে নিচ্ছেন। এভাবে ছাপার জন্য তৈরি হয়ে যাচ্ছে লেখালেখির কাজে কলমের ব্যবহার প্রায় নেই বললেই চলে, সবই হচ্ছে যন্ত্রে অর্থাৎ কম্পিউটারে। এই কারণে আক্ষেপ প্রকাশ করে লিখেছেন, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। এরপরে 4 দাগে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো 150টি শব্দে লিখতে বলা হয়েছে, অর্থাৎ এই পোস্টগুলি 5 নম্বরের জন্য প্রযোজ্য। প্রথমে যে প্রশ্ন রয়েছে সেটি হলো, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে, সেই ঘটনার প্রতিক্রিয়া কী হয়েছিল জ্ঞানচক্ষু গল্প অনুসরণে বুঝিয়ে দাও। উত্তর অংশে লিখবে সাহিত্যিক আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে থেকে প্রশ্নে প্রদত্ত অংশটি গৃহীত। তারপর হেডিং করবে অলৌকিক ঘটনা। অলৌকিক শব্দটির আবিধানিক অর্থ হলো মানুষের পক্ষে যা সম্ভব নয় বা পৃথিবীতে সচরাচর যা ঘটে না। এক্ষেত্রে ছোট্ট তপনের লেখা গল্পটির পরিবেশ ও পরিস্থিতির সমন্বয়ে যেভাবে ছাপা অক্ষরে প্রকাশিত হয়েছিল সেটাই অলৌকিক। তারপর হেডিং করবে ঘটনার প্রতিক্রিয়া। লেখক মেশো কারেকশন করে তপনের গল্পটি ছাপিয়েছেন। এই কথাটি মুহূর্তের মধ্যে সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। ফলস্বরূপ বাড়ির সকলে তপনের কৃতিত্বকে লঘু করে নানান তির্যক মন্তব্য করতে থাকেন। তপনের বাবার মতে মেশোর মুন্সিয়ানায় তপনের গল্পটি ছাপা হওয়ার যোগ্যতা লাভ করেছে, তা না হলে পট করে একটা লিখলো আর ছাপা হয়ে এলো। তপনের মেজো কাকু উপহাস বিস্তৃত আক্ষেপের সুরে বলেন, ওরকম একটা লেখক মেশো থাকা মন্দ নয়, থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। তপনের প্রশংসার বদলে বাড়ির সকলে নতুন মেশোর মহত্বের গুণগান গাইতে থাকেন। বাড়ির সকলের মতে মেশো পত্রিকার অফিসে নিজে গিয়ে লেখাটি না দিলে সম্পাদক গল্পটি করে আঙুলে ছুতেন না। এরপরে 4.2 প্রশ্ন রয়েছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা। কবিতায় এই আহ্বান ধ্বনিত হয়েছে কেন। উত্তর অংশে লিখবে শঙ্খ ঘোষের লেখা জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি নেওয়া হয়েছে। এরপরে হেডিং করবে কারণ। আলোচ্য কবিতায় কবি মানুষের সংকটের ছবিকে তুলে ধরেছেন। রাজনৈতিক আদর্শহীনতা যেমন মানুষকে ঠিক পথে দেখাতে ব্যর্থ হচ্ছে, তেমনি সাম্রাজ্যবাদ ধর্মান্ধতার মতো অসুখ সমাজকে রক্তাক্ত করেছে। অস্তিত্বের সংকটে বিপর্যস্ত হয়েছে মানুষ। তারপর হেডিং করবে প্রকৃত ইতিহাসহীনতা। এই সংকট থেকে মুক্ত হবার জন্য প্রেরণা সংগ্রহ করার মতো কোনো ইতিহাসও আমাদের নেই, কারণ ক্ষমতাবান শাসকরা যে ইতিহাস আমাদের উপহার দিয়েছে তা বিকৃত এবং তাদের মতো করে গড়ে তোলা। এখানে ভিখারি হয়ে বেঁচে থাকাই মানুষের নিয়তি। এরপর অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে মুক্তির পথ সংস্থান। হেডিং করবে মুক্তির পথ সংস্থান। এই হতাশার মধ্যেই মুক্তির পথ খুঁজেছেন কবি। তার মনে হয়েছে কোথাও কিছু না থাকলেও এমন কিছু মানুষ
এখনও সমাজে রয়েছে, যারা তৈরি করবে সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের পথ। সেই কারণে দরকার পরস্পরের হাতে হাত ধরা, কোনো পথ না দেখতে পাওয়ার সময় হাতে হাত রেখে বেঁধে থাকাটা অত্যন্ত জরুরি। এরপরে 4.3 প্রশ্ন রয়েছে, দস্যুরা কিভাবে আফ্রিকার ইতিহাসের চিরচিহ্ন এঁকে দিয়েছিল তা আফ্রিকা কবিতা অনুসরণে আলোচনা করো। উত্তর অংশে লিখবে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় প্রাচীন আফ্রিকার ওপর কিছু বর্বর, লোভী, সভ্য মানুষের নির্লজ্জ, অমানবিক অত্যাচারের কথা বর্ণনা করা হয়েছে। তারপর অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে, আফ্রিকা এবং আফ্রিকার মানুষজনকে প্রধানত কেউয়াসে পরিণত করার জন্য সভ্য সমাজের প্রতিনিধি কিছু বর্বর নির্লজ্জের দল লোহার হাত করে নিয়ে সেখানে উপস্থিত হলো। তাদের হৃদয়হীন পাশবিক অত্যাচারে ভাষাহীন কান্নার অশ্রু আর রক্ততে মিশে আফ্রিকার অরণ্যপথে ধুলো পর্যন্ত বিভৎস কাদার পিণ্ডে পরিণত হলো। সেই দস্যুদের কাটামারা জুতোর তলায় গুঁড়িয়ে গেল আফ্রিকার নিজস্ব সমাজ, সভ্যতা, আনন্দ, উৎসব, জীবন প্রণালী। তাদের এই পাশবিক আক্রমণে কলঙ্কিত হলো আফ্রিকার নিজস্ব ইতিহাসও। আফ্রিকার অবানিত ইতিহাসে সেই সব নরপিশাচের বর্বর অত্যাচার ক্ষত চিরচিহ্ন এঁকে দিয়ে গেল। কারণ একটি সমাজ, সভ্যতাকে তারা যেভাবে ধ্বংস করেছিল, দীর্ঘদিন ধরে তার জের চলেছিল। তার ক্ষয়ক্ষতি সম্পূর্ণ মেটানো সার্বিক অর্থে ছিল অসম্ভব। তবু যুক্তিবাদী দৃষ্টিতে যদি তাদের এই অপকীর্তির সঠিক মূল্যায়ন করতে হয়, তবে বলতে হবে যে তারা আফ্রিকার ইতিহাসে শুধু কলঙ্ক লেপন করেননি, কলঙ্কিত করেছে আমাদের সামগ্রিক সভ্যতাকে। এরপরে 4.4 যে প্রশ্ন রয়েছে সেটি হলো, জমিল ফাউন্টেন পেন হারিয়ে যাওয়া কালি কলম রচনা অবলম্বনে ফাউন্টেন পেনের জীবন বৃত্তান্ত আলোচনা করো। উত্তর অংশে লিখবে, সুখ্যাত লেখক শ্রীপান্থ প্রণীত হারিয়ে যাওয়া কালি কলম নামাঙ্কিত প্রবন্ধে উল্লেখিত উক্তিটির প্রসঙ্গ পাই। তারপর অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের লেখক শ্রীপান্থ ফাউন্টেন পেন আবিষ্কারের অজানা মজাদার কাহিনীটিকে সহজ ভঙ্গিতে পেশ করেছেন। তারপর অনুচ্ছেদ চেঞ্জ করবে, ওয়াটারম্যান অন্য ব্যবসায়ীদের মতো দোয়াত কলম নিয়ে কাজে বেরোতেন। একবার এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে গিয়েছিলেন। লেখার সময় মাঝপথে হঠাৎ দোয়াত উপুর হয়ে কালি পড়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে তিনি ছুটেছিলেন কালির সন্ধানে। তিনি যখন ফিরে এলেন তখন শুনলেন অন্য একজন ব্যবসায়ী তার অনুপস্থিতির সুযোগ নিয়ে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন। সেই ঘটনার পর ওয়াটারম্যান প্রতিজ্ঞা করলেন একটা সমাধান তাকে করতেই হবে। পরবর্তীতে তার সাধনা ও গবেষণার ফসল ফাউন্টেন পেন বা ঝর্ণা কলম। এরপরে 4.5 যে প্রশ্ন রয়েছে সেটি হলো, তারপর যুদ্ধ হলো, কিসের মতো যুদ্ধ হলো, তার পরিণতি কী ঘটল। উত্তর অংশে প্রথমে হেডিং করবে উৎস। পাবলো নেরুদা রচিত অশোকে একজন কবি থেকে প্রশ্নে প্রদত্ত অংশটি গৃহীত। অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। হেডিং করবে যুদ্ধের প্রভাব। যুদ্ধ যখন শুরু হয় সে যুদ্ধ আসে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশুরাও সে হত্যারা থেকে রেহাই পায় না। মানুষের বসতি ধ্বংস হয়, আগুন লেগে যায় সমতলে। যেসব দেবতারা মন্দিরে ধ্যানমগ্ন ছিল 1000 বছর ধরে, তারা উল্টে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়। অর্থাৎ ধ্বংস আর বিশ্বাসের ফাটল ধরে একই সঙ্গে। কবির ফেলে আসা প্রিয় বাড়ি, বারান্দা, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জল তরঙ্গ ইত্যাদি যাবতীয় স্মৃতি যুদ্ধের তাণ্ডবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। শহর রূপান্তরিত হয় ধ্বংসস্তূপে। কাঠকয়লা, দুর্মল লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা যেন ধ্বংসের প্রতীক হয়ে উকি দেয়। আর রক্তের কালো দাগ হলো সেই হত্যালীলা ও ধ্বংসস্তূপের প্রমাণস্বরূপ। এভাবে যুদ্ধ আসে সর্বগ্রাসী চরিত্র নিয়ে। এরপরে 5 দাগে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো ব্যাকরণ প্রসঙ্গ থেকে করা হয়েছে। 5.1 যে প্রশ্ন রয়েছে সেটি হলো, অনুসর্গ হলো এক প্রকার, উত্তরটি হবে অব্যয় পদ। 5.2 প্রশ্ন রয়েছে, বিভক্তি কখনোই লুপ্ত হয় না, সঠিক উত্তরটি হবে সম্বন্ধ পদে। 5.3 রয়েছে, নির্দেশকের একটি উদাহরণ হলো গুলি। এরপরে 6 দাগে যে প্রশ্ন রয়েছে সেটি নির্মিতি অংশ থেকে করা হয়েছে। অর্থাৎ নির্মিতি অংশ থেকে তোমাদের বঙ্গানুবাদ করতে দেওয়া হয়েছে। তোমাদের প্রশ্নের বঙ্গানুবাদটি আমি পড়ে শোনাচ্ছি না, কেবলমাত্র উত্তর অংশটি তোমাদের বলে দিচ্ছি। উত্তর অংশটি এভাবে লিখবে, গৃহই প্রথম শিক্ষালয়, যেখানে একটি শিশু তার প্রাথমিক শিক্ষা লাভ করে। গৃহেই সে দেখে, শোনে এবং শিখতে শুরু করে। গৃহই তার চরিত্র গঠন করে। একটি সুগৃহেই সৎ ও স্বাস্থ্যবান মানুষ গড়ে ওঠে। প্রিয় বন্ধুরা, এ ছিল ক্লাস 10-এর নতুন বাংলা অ্যাক্টিভিটি টাস্ক 4-এর সম্পূর্ণ প্রশ্নের উত্তর। এই উত্তরগুলি তোমরা খুব সুন্দর করে লিখে ফেলো, কারণ স্কুল থেকে যখন চাওয়া হবে তোমরা এই লেখাটি তোমাদের জমা করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এই উত্তরগুলো দেখে লিখতে পারে। তাহলে আজ এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।